segment. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফিয়ার সেগমেন্ট। ফিয়ার সেগমেন্টের সম্পূর্ণ নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহিম আছি তোমাদের সাথে। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য দুটি লোমহর্ষক ঘটনা নিয়ে আসছি। প্রথম ঘটনাটি হলো একটি ভৌতিক বাড়িকে ঘিরে, সেই বাড়িকে ঘিরে ঘটা কিছু লোমহর্ষক ঘটনা, এবং দ্বিতীয় ঘটনাটি হলো মুক্তিযুদ্ধের সময় ঘটা একটা খুবই বেদনাদায়ক আর ভৌতিক ঘটনা। তো আমি সরাসরি ঘটনাতে চলে যাব। তার আগে আমি বলতে চাই, যারা তোমরা তোমাদের জানা ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাও, আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে চাও, ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং আমাদের মেইলের লিঙ্ক দুটোই দেওয়া আছে। তোমরা চাইলে তোমাদের জানা ঘটনা আমাদের মেইলে ইনবক্সে লিখে পাঠিয়ে দিতে পারো, অথবা ফেসবুকে ইনবক্সে লিখে পাঠিয়ে দিতে পারো। তো আমি আর কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। আমার নাম নজরুল ইসলাম। আমার গ্রামের বাড়ি চাঁদপুর। আজকে আপনাদের সাথে আমি এমন কিছু ঘটনা শেয়ার করব যে ঘটনাগুলো শুনে আপনাদের নিজেরই হয়তোবা নিজের বাসায় থাকতে একটু আনসেফ ফিল হবে। ঘর আসলে কি? ঘর এমন একটা জায়গা যেখানে মানুষ সব থেকে বেশি সেফ ফিল করে, সব থেকে বেশি শান্তি ফিল করে। কিন্তু কেমন হবে যদি আপনার বাসার একটা রুমে আপনি থাকতে পারবেন না? আমার ঘটনাটাও অনেকটা এরকমই। চাঁদপুরে আমাদের যে বাসা, সে বাসায় আমাদের 6টা রুম ছিল। সবগুলো রুম একদম স্বাভাবিক, কিন্তু একদম দক্ষিণ দিকের একটা রুম ছিল, যেই রুমটা মোটেও স্বাভাবিক ছিল না। মূলত সেই রুম দিয়েই ঘটনার সূত্রপাত হয়। ঘটনার সূত্রপাত বলতে এরকম যে, সেই রুমে কখনোই কেউ রাত্রেবেলা বা দুপুরবেলাও থাকতে পারত না। কোনো না কোনো অদ্ভুত ঘটনা তার সাথে অবশ্যই ঘটত। প্রথমে আমার ঘটনাটা দিয়ে শুরু করি। একদিন রাত্রেবেলা বাসায় আমি একা ছিলাম, আম্মু গিয়েছিল মামার বাড়ি। রাত্রে অনেক গরম থাকার কারণে আমি সেই দক্ষিণ দিকের রুমটাতে গিয়ে শুলাম, কারণ সেদিকের রুমটায় রাত্রেবেলা বেশ ঠান্ডা হয়। সারাদিন কাজ করে অনেক বেশি ক্লান্ত ছিলাম, যার কারণে শোয়ার সাথে সাথে ঘুম এসে পড়ে। হঠাৎ করে রাত 2টার দিকে আমার ঘুমটা ভেঙে যায়। আমি আমার হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম আসলেই রাত 2টা বাজে। সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো, আমি আমার রুমের সেই বিছানায় শুয়েছিলাম না, আমি শুয়েছিলাম সেই রুমের আলমারির উপরে। সেই আলমারিটা আমার থেকেও না হলো 3-4 হাত লম্বা, আর সেখানে উঠা অসম্ভব। আমি কখনোই আলমারির উপরে এসে পড়লাম। আমি তো শুয়েছিলাম বিছানায়, তো আমি এখানে কিভাবে আসলাম? কোনো মতে সেই আলমারি থেকে নেমে আমি আমার রুমে দৌড়ে চলে গেলাম। 2015 সালে আমার চাচা একবার আমাদের বাড়িতে বেড়াতে আসে, তো স্বাভাবিকভাবেই তাদের সারাদিন কাটল। সারাদিন শেষে আমার চাচা দুপুরবেলা সেই দক্ষিণ দিকের রুমটাতে গিয়ে ঘুমালো। সে ওই রুমে একাই ঘুমালো। আমার চাচি, আমার আম্মু রান্নাঘরে কাজ করতে লাগলো। আমি তখন ড্রয়িং রুমে বসেছিলাম। হঠাৎ করে দেখলাম আমার চাচা সেই রুম থেকে বের হয়ে আসতেছে। তার চেহারা অনেক বেশি রাগ, তার চেহারা লাল হয়ে আসে এবং চোখ একদম রক্তের মতো লাল। সবথেকে অদ্ভুত বিষয় হলো তার গালে 5 আঙ্গুলের দাগ। আমার চাচা সরাসরি আমার চাচির কাছে এসে বলল, তুমি আমাকে থাপ্পড় কেন মারলা? আমি, আম্মু, চাচি আমরা একদম অবাক। তার কারণ হলো, সেই রুমে চাচা ঘুমানোর পরে চাচি একবারও যায়নি। সেই চাচি আম্মুর সাথে বসে এখানে মুরগি কাটতেছে, চাচাকে চরকে মারল। আমরা এই কথা চাচাকে বললাম। চাচা আমাদের আরো ধমক দিয়ে বলল যে, আমার চোখের সামনে তুমি রুমে এসে আমাকে চর মারছো, আবার বলো তুমি কখন মারছো? একবার চিন্তা করেন, এতটুকু ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে মানুষের রূপ ধরে মানুষের ক্ষতি করে। এরপরে একদিনের ঘটনা। আমার বোন বিয়ের বেশ কয়েকদিন পরে বাড়িতে আসছিল বেড়াতে, তো তাকে সেই দক্ষিণ দিকের রুমে দুপুরে শুতে দেওয়া হলো। আমার সেই বোন সেই রুমে শুয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। আমাদের সেই জানালাটা দিয়ে বাসার পিছনের একটা হিজল গাছ আছে, সেই হিজল গাছটা খুব ভালোভাবে দেখা যায়। সেই হিজল গাছের দিকে আমার বোনের দৃষ্টি পড়ার সাথে সাথে সে দেখল একটা লাল শাড়ি পরিহিতা মহিলা সেই গাছের একটা ডালে বসে আছে। বসে বসে পা ঝুলাচ্ছে। মহিলাটা দেখতে অসম্ভব সুন্দর, কিন্তু তার মুখ দিয়ে বিশাল বড় 2টা দাঁত বের হয়ে আছে।
সে বিকটভাবে আসতেছে আর আমার আব্বুকে বলতেছে, আয়, আমার কাছে আয়, আয় না, এদিকে আয়, শুনে যা। আমার আব্বু এটা দেখার সাথে সাথে প্রচণ্ড জোরে চিৎকার করলো। তার চিৎকার শুনে আমি, আম্মু আর আব্বু দৌড়ে সেই রুমে আসলাম। আসার পরে দেখলাম আব্বু একদম জড়সড় হয়ে বিছানা থেকে নেমে এক কোনায় বসে আছে। জিজ্ঞেস করার পরে সে ভয়ে ভয়ে সমস্ত ঘটনা বলল। তাকে আমি, আব্বু এবং আম্মু সেই রুম থেকে নিয়ে আমাদের বাসার উত্তর দিকে আরেকটা রুম আছে, সেখানে শুতে দিলাম। সেখানে তাকে একটু শান্ত করে আমরা চলে গেলাম। আমি, আম্মু এবং আব্বু সেই রুম থেকে এসে পড়ছি প্রায় 15-20 মিনিট হলো। হঠাৎ করে আবার আপুর আর্তচিৎকার আমরা শুনতে পেলাম। দৌড়ে রুমের কাছে যাওয়ার পরে দেখলাম সে ভয়ে কান্নাকাটি করতেছে। তাকে জিজ্ঞেস করার পরে সে বলল যে সেই রুমের জানালাটা দিয়ে আমাদের রান্নাঘরের ছাদ দেখা যায়। এবার সেই মহিলাটা সেই ছাদের উপরে উপর হয়ে শুয়ে আছে এবং আমার আপুর দিকে তাকিয়ে হাসতেছে আর আপুকে ডাকতেছে আর বলতেছে, কি রে, আয় আমার কাছে, আয় না, কথা বলবো তোর সাথে, আয়। এইবার আপুর কান্নাকাটিতে আশেপাশের প্রতিবেশীরা আমাদের বাসায় এসে পড়ছে। আপুকে কোনোভাবে ঠান্ডা করা যাচ্ছিল না। তারপর হুজুরকে ডেকে এনে আপুকে পরা পানি খাইয়ে এবং সমস্ত ঘর বন্ধ করে আপুকে শান্ত করা হলো। এরপরে বেশ কয়েকদিন কোনো কিছু ঘটেনি। একদিনের কথা, আমি আর আব্বু আমাদের পাশের গ্রামে ওয়াজ মাহফিলে গিয়েছিলাম। বাসায় ফিরতে ফিরতে রাত আনুমানিক 1টা কি 1:30 বাজে। বাসার কাছে গিয়ে দরজার কাছে গিয়ে দেখি দরজাটা খোলা। দরজাটা ধাক্কা দিয়ে আমি আর আব্বু ভিতরে ঢুকলাম। আমরা দেখলাম আম্মু মেঝেতে বসে কান্না করতেছে। আমি আর আব্বু দৌড়ে আম্মুর কাছে গেলাম আর আম্মুকে জিজ্ঞেস করতে আম্মু বলল যে আম্মু রান্নাঘরে কাজ করতেছিল, হঠাৎ করে দরজা খোলার আওয়াজে সে দরজার দিকে আসতে লাগলো। দরজার কাছাকাছি এসে সে দেখল একটা লোমশ আকৃতির বিশাল দেহের লোক দরজা দিয়ে ভিতরে ঢুকছে। সেই লোকটা আম্মুকে দেখার সাথে সাথে আম্মুর কাছে এসে আম্মুকে একদম জড়ায় ধরছে এবং আম্মুর গলা টিপতে ধরার চেষ্টা করতেছে। সেই লোকটা সারা শরীর ছিল লোমশ, মুখ দিয়ে লালা পড়তেছে, বিশাল বিশাল দাঁত এবং চোখগুলো টকটকে রক্তের মতো লাল। আমি আর আব্বু বাসায় ঢুকার 3 কি 4 সেকেন্ড আগে সেই অবয়বটা বা সেটা যাই ছিল না কেন সেটা অদৃশ্য হয়ে গেল। তারপর থেকে সে দক্ষিণ পাশের রুমটা আমরা একদম তালা লাগিয়ে বন্ধ করে দিয়েছি। আমি জানি না আমাদের সেই রুমটার সমস্যাটা কি আসলে। গ্রামের লোকজন বলে সেই রুমের পিছনে যে হিজল গাছটা আছে সেই হিজল গাছের কারণে এই ঘটনাগুলো ঘটছে। বেশ কয়েক বছর আগে সেই হিজল গাছটাও কেটে ফেলা হয় এই কারণে, কিন্তু এই ঘটনাগুলোর শেষ এখনও হয়নি। এখনও মাঝে মাঝে ছোট ছোট অনেক অদ্ভুত ঘটনা ঘটে যেগুলোর উত্তর আমাদের আজও জানা নেই। ওকে, তো প্রথম ঘটনাটা আশা করি তোমাদের সবার অনেক ভালো লাগছে। নর্মালি চিন্তা করো যে বাসা হলো এমন একটা জায়গা যেখানে মানুষ সবথেকে বেশি সেফ ফিল করে, সবথেকে বেশি ওয়ার্ম ফিল করে, অথচ ঘরের ভিতরে যদি এমন একটা রুম থাকে যে রুমে দিকে তাকালেই সারা শরীরে কাটা দিয়ে উঠবে, এই জন্য যে সেই রুমে অদ্ভুত কিছু আছে। তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো আমি দ্বিতীয় ঘটনাতে চলে যাব। তার আগে তোমাদের ছোট্ট একটা জিনিস আমি শেয়ার করি। সেটা হলো যে আমরা অনেক সময় দেখি না, মানে অপ্রত্যাশিত জায়গায় সাপ বা ব্যাঙ ইত্যাদি বিভিন্ন জিনিস থাকে। বিশেষ করে সাপ ঘরের বিভিন্ন জায়গায় এসে পড়ে। তো অনেক সময় আমরা দেখে একদম প্যানিক হয়ে একদম ভয়ই সাপটাকে সাথে সাথে মেরে ফেলি। বাট আমরা কি এটা জানি এই সাপ বা ব্যাঙ এগুলো অনেক সময় জিন হয়ে থাকে? হ্যাঁ, জিন এই সাপ আর ব্যাঙের ভেতরে মাঝে মধ্যে বিভিন্ন কাজে বের হয়। তো আমি এক হুজুরের কাছে শুনছিলাম, সেটা হলো যে কোনো সাপকে মারার আগে সেই সাপের সামনেই বলতে হয়, তুমি যদি জিন হয়ে থাকো তাহলে চলে যাও। 3 বার বলতে হয়, কিছু গ্যাপ দিয়ে, অর্থাৎ 2 কি 3 সেকেন্ড গ্যাপ দিয়ে এই কথাগুলো 3 বার বলতে হয়। তারপরেও যদি না যায় সেই ক্ষেত্রে আপনি মেরে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। বাট যদি 1 বার বা 2 বার বলার পরে চলে যায় অথবা 3য় বার বলার পরেও চলে যায়, তার মানে বুঝতে হবে সেটা সাপ না, সেটা হয়তো কোনো জিন। তো যাই হোক, আর কথা বাড়াবো না, চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনায়। আমার নাম শাকিল। এই ঘটনাটা
1971 এবং 72 সালের মাঝামাঝিতে আমার নানির সাথে ঘটা। ঘটনাটা একই সাথে ভৌতিক, ভয়ঙ্কর এবং অনেক বেশি হৃদয় বিদারক। 1971 সালে আমার নানু এবং তার পরিবার ঢাকার খিলগাঁওয়ের কোন এক জায়গায় থাকত। সেখানে তাদের নিজস্ব একটা টিনের বাড়ি ছিল। তাদের পাশের বাসায় এক দম্পতি থাকত। যুদ্ধ চলাকালীন সময় সেই দম্পতিরই যমজ সন্তান হয়, 2টি মেয়ে। কিন্তু কিছুদিন পরেই একটি বাচ্চা মারা যায়। তখন চারপাশে ছিল যুদ্ধের পরিবেশ, তো সেই বাচ্চাটার যে ভালো মতো জানাজা করিয়ে দাফন করা হবে সেই সুযোগটাও ছিল না। আর দাফন করার জন্য যে কোন কবরস্থানে যাবে সেটা ছিল আরও বেশি কঠিন। তো সেই বাচ্চাটাকে আমাদের বাসা এবং তাদের বাসার মাঝখানে একটা কাঁঠাল গাছ ছিল, সেই কাঁঠাল গাছের নিচে কবর দেওয়া হয়। মূলত এখান থেকেই ঘটনার সূত্রপাত হয়। কবর দেওয়ার কিছুদিন পর থেকেই প্রায় রাতের বেলা ছোট বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। এমন না যে শুধু কোনো একজন সেই কান্নার আওয়াজটা পেত, আমাদের পরিবারের সবাই সেই কান্নার আওয়াজটা পেত এবং আশেপাশে যারা ছিল, যারা থাকতো, ইভেন সেই দম্পতি তারাও কান্নার আওয়াজ পেত। প্রথমে জিনিসটা ভয়ঙ্কর লাগলো, আস্তে আস্তে সেটা সবার কাছে স্বাভাবিক হতে লাগলো। আমার নানুরা সেখানে মুরগি এবং হাঁস পালত। প্রতিদিন সন্ধ্যাবেলা সেই মুরগি আর হাঁসগুলা সেই বাচ্চাটাকে যেখানে কবর দেওয়া হয়েছে সেইখানে গিয়ে বসে থাকতো। আমার নানু গিয়ে পরে নিয়ে আসতো। যুদ্ধ তখন শেষ। আমার নানু তখন অন্তঃসত্ত্বা। সেই কাঁঠাল গাছটার ঠিক উল্টো পাশে আমার নানুদের বাসার বাথরুমটা ছিল। একদিন রাত্রেবেলা আমার নানু সেই বাথরুমে গেল। বাথরুম থেকে বের হয়ে সে দেখল সেই যে কাঁঠাল গাছটা আছে সেই কাঁঠাল গাছের উপরে অস্বাভাবিক 2টি বড় আকৃতির বিড়াল বসে আছে। সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো সেখানে যে শুধু 2টা বিড়াল ছিল তা না, সেই বিড়াল দুটার মাঝখানে একটা ছোট বাচ্চা মেয়ে বসে আছে, তার শরীরে মাটি লাগা, এবং সে সেই বিড়াল দুটোর সাথে খেলতেছে। এটা দেখে আমার নানু প্রচণ্ড করে চিৎকার করে সেখানে অজ্ঞান হয়ে গেল। আমার মামা এবং আমার নানা ভাই দৌড়ে সেখানে আসলো। আসার পর আমার নানুকে নিয়ে ভিতরে চলে গেল। এই ঘটনাটা ঘটার পর থেকে আমার নানু প্রায় অদ্ভুত স্বপ্ন দেখা শুরু করল। আমার নানু রাত্রেবেলা মাটিতে ঘুমাতো বিছানা করে। তো সে প্রায় স্বপ্ন দেখত একটা ছোট বাচ্চা হামাগুড়ি দিয়ে তার কানের কাছে আসতেছে এবং ছোট বাচ্চারা যেভাবে অস্পষ্ট ভাষায় কথা বলে তেমনভাবে নানুর কানে কিছু একটা বলার চেষ্টা করতেছে, কিন্তু নানু সেই জিনিসটা বুঝতে পারতেছে না। প্রতিনিয়ত এই স্বপ্ন হয়েই যাচ্ছে, এর কোনো সুরাহাসে পাচ্ছে না। আরেকটা ভয়ঙ্কর জিনিস যেটা ঘটা শুরু হলো, রান্নাঘরে আমার নানু যখন রান্না করতে যেত তখন তার শরীর প্রায় জ্বালাপোড়া করত। প্রথম দিকে তার শরীর জ্বালাপোড়া করত, কিন্তু পরবর্তীতে এই জিনিসটা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে। প্রায় আমার নানুর শাড়ির আঁচলে আগুন ধরে যেত। ইভেন যখন বটি দিয়ে কাটাকাটি করত তখনও প্রায় হাত কেটে যেত। জিনিসটা ভয়ঙ্কর এই জন্য যে এখন আপনারা ভাবতেই পারেন শাড়িতে আগুন লাগতে পারে, এটা খুবই স্বাভাবিক, হাতও কেটে যেতে পারে, এটাও খুবই স্বাভাবিক, কিন্তু এই ঘটনা যে প্রতিনিয়ত হচ্ছে এটা কি স্বাভাবিক? আমার তো মনে হয় না। এই ঘটনার বেশ কিছুদিন পরে আমার নানুর প্রসব ব্যথা উঠল। তখন তো আর হসপিটালে গিয়ে বাচ্চার ডেলিভারি করা হতো না, তো তখন বাসায় দাই আনা হলো। দাই এনে আমার নানু একটা বাচ্চা জন্ম দিল, একটা ছেলে সন্তান, কিন্তু তার বাচ্চাটা ছিল মৃত। সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো সেই বাচ্চাটার শরীর হালকা কালচে হয়ে গেছে এবং তার সারা শরীরে খামচির দাগ, মনে হচ্ছে যেন কেউ অনেক জোরে জোরে খামচি দিছে। এই ঘটনার পরে আমার নানু ভিতর থেকে অনেক বেশি ভেঙে পড়ছে। এই ঘটনার কিছুদিন পরে আমার নানুর ভাই আমার নানুর বাসায় বেড়াতে আসে। তাকে সেই বাসার একটা রুমে থাকতে দেওয়া হয়। তার রুমে জানলা দিয়ে সরাসরি সেই কাঁঠাল গাছটা দেখা যায়। একদিন রাত্রেবেলা আমার নানুর ভাই সেই রুমের জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। সেই রুমের জানলা দিয়ে বাইরে দেখতে পেল সেই যে কাঁঠাল গাছটা আছে সেই কাঁঠাল গাছের নিচে একটা সাদা এবং একটা কালো বিড়াল, দুটার আকৃতি অনেক বড়, বসে আছে এবং একটা বাচ্চা তাদের পাশে বসে আছে। সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো সেই বাচ্চাটা এবং সেই 2টা বিড়ালই আমার নানুর ভাইয়ের দিকে তাকিয়ে জোরে জোরে হাসতেছে। চিন্তা করে দেখেন, একটা বিড়াল হাসতেছে, তার মাঝখানে একটা বাচ্চা, যেই বাচ্চাটা
আরও বছরখানেক আগেই মারা গেছে এবং তার কবরটা ঠিক সেখানেই যেখানে সে বিড়াল দুটো বসে আছে। এটা দেখে আমার নানুর ভাই প্রচণ্ড ভয় দৌড়ে নানুর রুমে চলে গেল। যাওয়ার পরে নানু এবং নানা ভাইকে সমস্ত ঘটনা খুলে বলল। এখন আমার নানা ভাই বুঝতে পারলো এর যদি কোনো সুরাহা করা না হয় সারা জীবন এই আতঙ্ক এবং এই অভিশাপ নিয়ে তাদের বাঁচতে হবে। মসজিদের এক হুজুরকে খবর দেওয়া হলো। পরের দিন মসজিদের হুজুর এসে সমস্ত ঘর বন্ধ করে দিয়ে গেল। তারপর থেকেই তাদের সাথে আর তেমন কোনো ঘটনা ঘটেনি। কিন্তু এই যে নানুর একটা সন্তান হারালো, তার কি দোষ ছিল? সে কেনই বা সেই সন্তানটা হারালো? তার উত্তর না আমার নানু জানে, না ঘটনা শোনার পরে আমি বুঝতে পারছি। খুবই খুবই দুঃখজনক একটা ঘটনা। আমি মনে করি ওনার নানির কোনো দোষই ছিল না, বিনা কারণে তার সন্তানটা মারা গেছে। তো গাইজ, আশা করি তোমাদের আজকের দোনোটা ঘটনা অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি ভয় লাগছে। তো এরকম ভৌতিক ঘটনা আরও শুনতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। আর তোমরা তোমাদের জানা ঘটনা আমাদের সাথে শেয়ার করো, আমাদের দর্শকদের সাথে শেয়ার করো। শেয়ার করার উপায়টা আমি বলে দিচ্ছি। আমাদের ডিসক্রিপশনে আমাদের মেইল এবং ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা ইনবক্সে তোমাদের ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিতে পারো অথবা ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিতে পারো। অবশ্যই কোনো এক এপিসোডে তুমিও তোমার ঘটনা শুনতে পারবে। তো ভালো থাকবা সবাই, নেক্সট ভিডিওতে দেখা হবে সবার সাথে। আর বিলিভ ইট অর নট, ইট হ্যাপেন্স।